নির্বাচন নিয়ে দোদল্যমানতা কেটে গেছে, এমন দাবি করেছেন স্থায়ী কমিটির সদস্য বিএনপির সালাউদ্দিন আহমেদ। আপনি কি মনে করেন নির্বাচন নিয়ে সকল সংকট কেটে গেছে? না, মোটেও না। আমার তো প্রশ্ন, নির্বাচন হবে কি হবে না এখনো কিন্তু আমাদের মনে এই প্রশ্নটা আছে। আমরা দেখেছি 1 বছর হয়ে গেল, এতদিন যে এই সরকার টিকে গেছে, জনগণ কিন্তু এটা আশা করেনি যে একটা তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন হবে, সেটা তারা করেনি। যেভাবেই হোক তারা 1 বছর কাটিয়ে দিয়েছে, তো সেটা আমরা দেখেছি। কিন্তু এই যে বললেন প্রধান উপদেষ্টা যে বললেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং যাদের নাম আপনি উল্লেখ করেন সবাই সাধুবাদ জানিয়েছে, এই নির্বাচনটা কিভাবে হবে তফসিল ঘোষণা করা এখনো হয়নি, হবে ভবিষ্যৎ হয়তো পরে হবে। কিন্তু আমরা দেখেছি একটার পর একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, যার ফলে এই সরকার কিন্তু তার সরকারের মেয়াদটা বেড়ে যাচ্ছে, বাড়িয়ে তুলছে তারা। গোপালগঞ্জে কেন গিয়েছিল? গোপালগঞ্জে কি করতে গিয়েছিল এটা বললাম। সারা বাংলাদেশে গোপালগঞ্জে কেন গিয়েছিল? আলাদা ভূখণ্ড নাকি গোপালগঞ্জ? বাংলাদেশ থেকে কি আলাদা ভূখণ্ড গোপালগঞ্জ? গোপালগঞ্জে কি আমার ভাইরা মারামারি করছে? কেন যাবে না? কেন যাবে না? আপনি আওয়ামী লীগ করেন বলে কি বাংলাদেশ থেকে গোপালগঞ্জকে আলাদা করে ফেলছেন? গোপালগঞ্জ কি বাংলাদেশের না? আপনাদের উদ্দেশ্য, আমরা তো দেখি তো 5ই আগস্টের পর কি কি আপনারা করেছেন, আপনারা কি কি ধ্বংস করেছেন জানা আছে আমাদের। ওইসব কথা বলবেন না। আপনি ভালো কথা বলেন, অন্য কথা বলেন। আপনি আওয়ামী লীগের দোষর, তাহলে আমি আপনার সাথে কথা বলতে আজকে কোনো দরকার নেই। কিন্তু নির্বাচনে রাজনৈতিক দলটিকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এটি জাতিসংঘও বলছে। সেটি কি আপনি শুনেছেন অ্যাডভোকেট হুমায়রা নূর? আন্তর্জাতিক কমিউনিটিকে, আন্তর্জাতিক সংস্থাগুলো শেখ হাসিনাকে বহুবার বলছে একটা সুষ্ঠু ইলেকশন করার জন্য। তখন বড় বড় সাংবাদিক কলামিস্টরা তখন শেখ হাসিনার পক্ষে লিখছে। বাংলাদেশে যে 16 বছর ধরে বাংলাদেশের মানুষকে বোকা বানায় জোর করে ক্ষমতা দখল করে রাখছে, তখন কেউ কিছু বলে নাই। আর আমরা এই সন্ত্রাসী গোষ্ঠীকে রাজনৈতিক দল হিসেবে, এরা রাজনৈতিক দল কারা? যারা জনমানুষের রাজনীতি করে, যারা মানুষের টাকা গুম করে ফেলায় না, যারা মানুষের টাকা খায় বিদেশে পাচার করে ফেলায় না, যারা মানুষকে নির্বিচারে ক্ষমতা ধরে রাখার জন্য হত্যা করে। সুতরাং তাদের বাংলাদেশের রাজনীতি করার আগে তাদের বিচার নিশ্চিত করতে হবে, তাদেরকে গণক্ষমা চাইতে হবে। একটা সিঙ্গেল আজকে এখানে বসে শুধুমাত্র আওয়ামী লীগ সাপোর্টার একজন বিশিষ্ট সম্মানিত সাংবাদিক, উনি আওয়ামী লীগের এই লোকগুলাকে যে অন্যায় করছে সেটা স্বীকার করতে পারলেন না। আজকে গণঅভ্যুত্থানের 1 বছর পরে পর্যন্ত আওয়ামী লীগের একটা লোক এইটুকু ক্ষমা চায় না, স্বীকার করে না যে আওয়ামী লীগ যা করছে এই 16 বছর, যে জুলুম, নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা চালাইছে, যে আয়নাঘর চালাইছে, এবং সর্বশেষ এই 24-এ যেই ব্লান্ট হত্যাকাণ্ড ঘটাইছে, সেই হত্যাকাণ্ড ঘটানোর একটা লজ্জাজনক ঘটনা আওয়ামী লীগের ইতিহাসে। এই লজ্জাজনক অধ্যায় থেকে আওয়ামী লীগ মুক্তি পায়। আওয়ামী লীগ তো স্বীকারই করছে না তাদের এই অন্যায় হয়েছে, ভুল হয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে। তারা তো অনুতপ্তই না। অনুতপ্ত না হলে আইডেন্টিফাই আপনি কিভাবে করবেন? কাদেরকে আপনি জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবেন? না, অনুতপ্ত না হলে তো দলের অসুবিধা হবে। তো যেটা আমরা দেখছি গত 1 বছরে দল কিছুই করতে পারেনি। এখনো কিন্তু তারা ওই আগের মতোই চিন্তা ভাবনা করছেন। কিন্তু আওয়ামী লীগের আপনি বলছেন করা উচিত ছিল, আপনি একটু সফটলি বলেন। আওয়ামী লীগের এই জায়গায় না করতে পারলে না হলে আপনি আওয়ামী লীগকে কেন রাজনীতিতে ফেরাবেন? আওয়ামী লীগের ভিতরে একটা শুদ্ধ অভিযান চালানো দরকার, কিন্তু কে চালাবে সেটা? গণতন্ত্র বলতে কোনো কিছু আওয়ামী লীগ চায় না, এটা গত 16 বছরে প্রমাণ করে দিয়েছে। আপনি বললেই তো হবে না, তাই না? আপনি প্রমাণ করেন, আপনি প্রমাণ করেন গত 16 বছরে 3টা নির্বাচন রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না বলেই তো অভ্যুত্থান হয়েছে। আপনি বাংলাদেশের গণতন্ত্রকে, এই যে তানভীর ভালো কথা বলে, তানভীরের কথা শুনেন, আপনি করতেন তাইলে আপনি বলতেন না যে আমি বললে হবে না। মানুষ দেখতে 16 বছরে মানুষ ভোট দিতে পারে নাই। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। তো 2014 সালে নির্বাচন, গণতন্ত্রকে আওয়ামী লীগ সম্মান করলে এই 16 বছরে এই দামি ইলেকশন কেন দিল? আপনি বললেন যে আমি বললে হবে না। বাংলাদেশের মানুষ তো দেখেছে, সেটা নিয়ে সৈয়দ বদরুল হাসান আমি তানভীর ভাই, আমার মনে হয় আজকের বক্তব্য এর চেয়ে বেশি দীর্ঘায়িত করার আমার সুযোগ নাই। আমি যদি জানতাম, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি যদি মিনিমাম আমার আইডিয়া থাকতো, গণতন্ত্র বিরোধী একটি সন্ত্রাসী গোষ্ঠীর সহযোগীর সাথে আমি কথা বলতে হবে, আমি আসতাম না।
আমাকে আচ্ছা, আপনি মার্শাল আসবেন না করবেন। কেন? আপনি যতদিন আপনি না আপ পর্যন্ত বাংলাদেশের আপনি বুকে সংসদে যাইতে হলে এই তো আপনাকে সন্ত্রাসী বিরোধী দলকে গোষ্ঠীর মোকাবেলা বিচার করতে হবে। নিশ্চিত হবে, আপনি আসবেন না কেন? যতদিন না আপনি পর্যন্ত এই আসবেন, সন্ত্রাসী আপনি সবাইকে মোকাবেলা করবেন। এটাই তো না রাজনীতির না সৌন্দর্য। না না যেই দিন এবং এই আলোচনার আমি তো মধ্যে ওনাকে প্রশ্ন করেছি যে রাজনীতিতে আপনার আওয়ামী প্রশ্নের লীগের এই উত্তরটা গণহত্যার দিতে দেন। বিষয়ে আপনার বক্তব্য কি? উনি আচ্ছা, স্পষ্টভাবে আপনার বলেছেন বক্তব্য উনি এটা উপস্থাপন মানেন না। হয়েছে। এটা জনাব এটা সৈয়দ বদরুল প্রমাণের হাসান, বিষয়। আমি সারা আমি পৃথিবী আমি দেখেছে, আমি আমি সারা সেটা পৃথিবী বলি দেখেছে, সারা আমি আমি পৃথিবী দেখেছে, কিন্তু উনি আমি আমি কোথায় এখনো বলছেন সেটা না উনার আমি রিয়েলাইজেশন নাই। কোথায় একটা বলেছেন বার না উনি সরি ফিল করেছেন, এটা না, বলেন নাই। সুতরাং আপনি আমাকে ক্ষমা ভুল করবেন। ব্যাখ্যা দিবেন না এর চেয়ে বেশি আপনি ভুল ব্যাখ্যা এই দিবেন আপনাকে অংশগ্রহণ করার নির্বাচন করে জনগণের ম্যান্ডেট নিতে হবে। ইউ হ্যাভ নট টেকেন এনি ম্যান্ডেট ফ্রম দ্য পিপল। আপনি তো আমাকে কথা শেষ করতে দেন নাই। আপনি আমার তো কথাই বক্তব্য শেষ বলছেন। আমি তো করতে দেন বললাম নাই যে তো। 16 বছর বিরোধী দল ছিল না। আপনি কি তাহলে আপনি আরো 16 আগে বছর আমাকে লাগবে? বলছেন যে আমি 16 বলেন। বছর যদি ফ্যাসিজম কায়েম করি, আমি সেই শক্তি, যেই শক্তি বাংলাদেশে আর ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল যাতে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে সেই জন্য আমি আন্দোলন তা আপনি করতেছি। তো কোনো সেই জন্য রাজনৈতিক বাংলাদেশের দলকে সরকার চাই। বিচার আর না আপনি করে আমাকে এইভাবে প্রশ্ন করেন, আপনি আমাকে এইভাবে কথা বলেন, আপনি আমাকে আমি উত্তর দিলে উত্তরের মাঝখানে বলেন আমি এখনো রাজনৈতিক দলই না। আমি রাজনীতিটা করতে আসার প্রয়োজনই তো এই জন্য হইলো যাতে আমি এখন রাজনীতির আপনি মাঠে তো থেকে নিবন্ধন এই পান নাই। ঘটনাগুলো প্রতিহত করতে পারি। আপনি এখনো ঠিকমতো নিবন্ধন পান নাই, নির্বাচনে জয়লাভ করেন নাই, পিপল আমাকে- আপনাকে ম্যান্ডেট দেয় নাই। আপনার আমাকে people অভ্যুত্থানের mandate আপনার কোনো সেইদিন ইশতিহার ছিল না। আপনার অভ্যুত্থানে কোনো ইশতিহার ছিল না। লিস্টেন পিপল আমাদেরকে সেই দিন ম্যান্ডেট দিয়েছে যেই দিন আমাদের এক এটা- দফা ঘোষণার সাথে সাথে এটা সারা আপনাদের- বাংলাদেশ রাস্তায় নেমে এসেছে। এর চেয়ে বেশি বড় আচ্ছা, ম্যান্ডেট বাংলাদেশের মানুষের কাছে আমাদের আর শেষ করতে চাওয়ার নাই। আচ্ছা, আমি সৈয়দ বদরুল হাসান আপনার কাছে জানতে চাই, জি, এই স্যার। যে প্রধান উপদেষ্টার 1 বছর পূর্তিতে যে বক্তৃতা দিলেন সেখানে নির্বাচনের একটা আমরা রোডম্যাপ পেলাম যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো বড় রাজনৈতিক দলগুলো এটাকে সাধুবাদ জানিয়েছে, নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং নির্বাচনের সড়কে আমরা ঢুকেছি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এবং নির্বাচন নিয়ে দোদল্যমানতা কেটে গেছে এমন দাবি করেছেন স্থায়ী কমিটির সদস্য বিএনপির সালাউদ্দিন আহমেদ। আপনি কি মনে করেন নির্বাচন নিয়ে সকল সংকট কেটে গেছে? না, মোটেও না। আমার তো প্রশ্ন নির্বাচন হবে কি হবে না এখনো কিন্তু আমাদের মনে এই প্রশ্নটা আছে। আমরা দেখেছি 1 বছর হয়ে গেল। এতদিন যে এই সরকার টিকে গেছে জনগণ কিন্তু এটা আশা করেনি যে একটা তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন হবে, সেটা তারা করেনি। যেভাবেই হোক তারা 1 বছর কাটিয়ে দিয়েছে। তো সেটা আমরা দেখেছি। কিন্তু এই যে বললেন প্রধান উপদেষ্টা যে বললেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং যাদের নাম আপনি উল্লেখ করেন সবাই সাধুবাদ জানিয়েছে। এই নির্বাচনটা কিভাবে হবে তফসিল ঘোষণা করা এখনো হয়নি, হবে ভবিষ্যৎ হয়তো পরে হবে। কিন্তু আমরা দেখেছি একটার পর একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, যার ফলে এই সরকার কিন্তু তার সরকারের মেয়াদটা বেড়ে যাচ্ছে, বাড়িয়ে তুলছে তারা। তো এই যে ফেব্রুয়ারির কথা বলছে, এখন থেকে নিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে আরো যে কি হবে, কি ঘটনা হবে আমরা কিন্তু কেউ আজ করতে পারি না। যেমন গত 1 বছর যখন 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং এই 8 তারিখে প্রফেসর ইউনূস ক্ষমতা নিলেন, তখনও কিন্তু মানুষ কথা বলছেন যে 2-3 মাস টিকবে, 4-5 মাস টিকবে। এইটা কিন্তু ওইভাবে কিন্তু যাচাই করা যায় না। তো আমি এখন যেটা বলবো, এইটা প্রথম কথা, আদৌ এই নির্বাচন সময় মতো হবে কিনা সেটার কথা। আরেকটা কথা হলো যে এই নির্বাচনটা কতটা হলে, যদি হয়ও, কতটা গ্রহণযোগ্য হবে। এই জন্য প্রশ্নটা এই জন্য যে এটা একটা আমরা সবসময় বলি যে দেশেই হোক নির্বাচন, বিশেষ করে আমাদের দেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হতে হবে। তো সেখানে এই নির্বাচনটা দিলে আপনাকে সব দলকে অংশগ্রহণ নিতে হবে। এখন আপনি একটা দলকে বাইরে রাখবেন, এই বলে বাইরে রাখবেন যে সরকারের যে কার্যক্রম, এই দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখন যে আওয়ামী লীগের কথা যদি বলি, স্যার আপনার কাছে গণহত্যার বিচারের আপনি একজন দায়িত্বশীল এবং সিনিয়র সাংবাদিক, আপনার কাছে ওই গণহত্যার বিচারের প্রশ্নটা আগে জানতে চাই। আপনি একবার বলেন স্যার, একবার বলেন। আমি শুধু একবার আপনার কাছে ন্যায্য একটা দাবি জানতে চাই স্যার। না, কথা হচ্ছে যে হত্যা করা হয়েছে, আপনি যাদের অধিকারের কথা বলছেন, আমরা তো বলি নাই যে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ছিল, যারা বাংলাদেশে আওয়ামী লীগ করতো, তাদের ভোটাধিকার নাই। কিন্তু যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল,
তাদের কি তারা তো সন্ত্রাসী গোষ্ঠী, তারা তো রাজনৈতিক দল না, আপনি সেটা স্বীকার করেন? না না কেন আপনি কিভাবে একবারও কিন্তু গণহত্যাটা স্বীকারই করলেন না, আপনি কিভাবে আওয়ামী পুরো লীগকে টাইমে একবারও স্বীকার কি করলেন না। আপনি কিভাবে আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী বলছেন? সন্ত্রাসী থাকতে পারে? সন্ত্রাসী না আপনাদের হইলে এই বাংলাদেশের বুকে, বাংলাদেশের টাকায় আপনাদের দলে কয় আছে না হাজার বিলিয়ন ডলার বিদেশে পাচার করছে, আপনাদের কয় দলে হাজার, যে এই টাকাটা কোথায়? আপনি শুনেন এই টাকাটা আপনাদের উদ্ধার দলে করার জন্য যে বললেন। গোপালগঞ্জে কেন গিয়েছিল? গোপালগঞ্জে কি করতে গিয়েছিল? এটা গোপালগঞ্জে বলেন কেন যাবে আমাকে। না? সারা বাংলাদেশে গোপালগঞ্জ কি গোপালগঞ্জে শেখ কেন হাসিনার গিয়েছিল? বাপের এবং থেকে কি কিনে ফেলাইছে নাকি? শেখ হাসিনা কি টুঙ্গিপাড়ায় কিনে ফেলাইছে গোপালগঞ্জ? বাংলাদেশ থেকে আলাদা ভূখণ্ড নাকি কথা বলেন, গোপালগঞ্জ? বাংলাদেশ থেকে কি আলাদা ভূখণ্ড গোপালগঞ্জ? না গোপালগঞ্জে গোপালগঞ্জে কি কেন আমার গিয়েছে? ভাইরা আপনার মারামারি উদ্দেশ্যটা করছে? কি? কেন যাবে না? কেন যাবে না? টুঙ্গিপাড়ায় আপনি আওয়ামী লীগ করেন ধ্বংসযজ্ঞ বলে করতে কি গিয়েছিলেন। বাংলাদেশ থেকে গোপালগঞ্জকে আলাদা করে ফেলছেন? গোপালগঞ্জ কি না না বাংলাদেশের না অংশ না? আপনাদের উদ্দেশ্য আমরা তো দেখি তো 5ই আগস্টের পর কি গোপালগঞ্জ কি কি আপনারা বাংলাদেশের করেছেন, অংশ না? আপনারা 64 আপনারা কি জেলার কি একটা ধ্বংস জেলা না? করছেন জানা আছে আমাদের। ওইসব কথা বলবেন না। আপনার স্যার, আপনি আপনি পিলার ধরে ভালো কথা কাঁদতে থাকেন। মানুষের জানের ভালো মূল্য কথা নাই বলেন, আপনাদের কাছে। অন্য আমি কথা যদি বলেন। জানতাম কোনো আপনি না আওয়ামী লীগের দোসর, না তাহলে আমি আপনার সাথে হ্যাঁ কথা বলতে আজকে হ্যাঁ আসতাম তো না। ধন্যবাদ। কোনো দরকার নেই আপনার তানভীর সাথে ভাই, কথা আমি বলার। লিভ করছি। আপনার সরি। সাথে কথা বলে আপনার দলের আমি সাথে আমি কারো কথা থামাচ্ছি। দরকার নেই। আমি না, না, আপনি আমাকে সৈয়দ বলা বদরুল উচিত ছিল হাসান, যে উনি আমি গণহত্যাকারী। হ্যাঁ বিনয়ের সাথে না, একটু উনি বলছি। একটা বারের জন্য এরা হইলো স্বীকার করেন এরা নাই যে হইলো আওয়ামী এরা লীগ গণহত্যা আচ্ছা, করেছে। উনি 47 একটা বারের জন্য উনি বলছে গোপালগঞ্জ কেন গেছি? বাংলাদেশের 47 একটা সালের জেলা কথা বলছেন গোপালগঞ্জ। শেখ এবং হাসিনার বাপের 71 কথা বলছেন বাপের না, কিনা এলাকাটা বঙ্গবন্ধুর কথা গোপালগঞ্জ, বলছেন না। যে আমরা যাইতে পারবো না। তানভীর আমি বিএনপি চললাম। যখন গোপালগঞ্জে সমাবেশ করছে, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী এই গণঅভ্যুত্থানের পরও 3টা আমরা মানুষকে হত্যা কথা করছে। বলছি নির্বাচন নিয়ে, এখানে আবার গোপালগঞ্জে চলে গেলাম আমরা। কারণটা কি? আমি আবার না, ফিরছি না স্যার, নির্বাচন নিয়ে। একটা জনাব মাত্র বললো হুমায়রা, না যে বিএনপি। জনাব আমি হুমায়রা, কেন গেলাম আমরা ঠিক এটা আছে বলতেছেন। দুজনের উনি এটা প্রতি বললো না শ্রদ্ধা যে না রেখে বিএনপি 3টা লোককে আপনি গোপালগঞ্জের মানুষ নির্বাচনে হত্যা আমরা ফিরে করেছে। আসেন। কেন করলো? কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ উনি করবেন না প্লিজ। ব্যক্তিগতভাবে কেন আমাদেরকে আক্রমণ করলো যে আমরা কেন গোপালগঞ্জে গেছি? গোপালগঞ্জ বাংলাদেশের 64 জেলার একটা জেলা। গোপালগঞ্জ কি শেখ আপনি উত্তর হাসিনার বাপের দিয়েছেন তো, কিনা জেলা? হ্যাঁ আপনি তো উত্তর দিয়েছেন। উনি যদি কোনো কিছু বলে থাকে সেই উত্তর আজকের দেওয়ার, পরে আমি এই এই আপনি তো জীবনে উত্তর কোনোদিন দিয়েছেন কোনো ওনাকে, আপনাকে যুক্তিতে অনেক গণহত্যাকারীর সুযোগ দেওয়া হয়েছে তো। সাপোর্টার কারোর সাথে কোনোদিন বসি নাই। আমি যদি জানতাম আমি আজকে এখানে আসতাম না। আচ্ছা, খুব ভালো কথা, এখন খুব ভালো। আপনাকে আমি বিনয়ের হ্যাঁ সাথে জানতে চাই, সৈয়দ বদরুল হাসানকে একটু থামাতে চাই। আমি সৈয়দ একটা বদরুল রাজনৈতিক হাসান দলকে জানতে সমর্থন চেয়েছেন, করা একটা কথা, কিন্তু তার সৈয়দ অন্যায়কে সমর্থন করব তানভীর ব্লান্টলি, এটা আমি মানুষ তানভীর হিসেবে আমার বিবেকের দুজনে কাছে প্রশ্ন একসাথে করা কথা উচিত। বললে, আমিও যদি আচ্ছা কথা বলি, তানভীর আমার একটা প্রশ্ন। দর্শকরা তানভীর কারোর কত কথাই মিনিট শুনতে পারবে না। আর কত মিনিট আছে? আমরা এখনই শেষ করে দিব অনুষ্ঠানটি। আমার একটি সম্পূরক প্রশ্ন আপনার বক্তব্যের প্রেক্ষিতে ডক্টর অ্যাডভোকেট হুমায়রা নূরের কাছে জানতে চেয়েছি। সৈয়দ বদরুল হাসান যেটি বলেছেন, আওয়ামী লীগের যারা অপরাধ করেছে, আওয়ামী লীগের যারা খুন, হত্যাকাণ্ড, গুমের সাথে জড়িত, সেই ব্যক্তিদেরকে অপরাধী হিসেবে তাদেরকে সাজা দেওয়ার বিষয়টি নিয়ে তো কেউ দ্বিমত করছে না, কিন্তু নির্বাচনে রাজনৈতিক দলটিকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এটি জাতিসংঘও বলছে। সেটি কি আপনি শুনেছেন অ্যাডভোকেট হুমায়রা নূর? আন্তর্জাতিক গত 16 কমিউনিটিকে, বছরে আন্তর্জাতিক সংস্থাগুলো শেখ হাসিনাকে বহুবার বলছে একটা সুষ্ঠু ইলেকশন করার জন্য। তখন বড় বড় সাংবাদিক কলামিস্টরা তখন শেখ হাসিনার পক্ষে লিখছে। বাংলাদেশে যে 16 বছর ধরে বাংলাদেশের মানুষকে বোকা বানায় জোর করে ক্ষমতা দখল করে রাখছে, তখন কেউ কিছু বলে নাই। আর আমরা এই সন্ত্রাসী গোষ্ঠীকে রাজনৈতিক দল হিসেবে, এরা রাজনৈতিক দল কারা? যারা জনমানুষের রাজনীতি করে, যারা মানুষের টাকা গুম করে তাহলে ফেলায় না, আপনারা তো যারা মানুষের পরিবর্তনের টাকা কথা, খায় বিদেশে অ্যাডভোকেট পাচার করে হুমায়রা, ফেলায় না, আপনারা যারা তো মানুষকে পরিবর্তনের কথা নির্বিচারে বলে ক্ষমতা ধরে এসেছেন। রাখার জন্য তো হত্যা করে না। আওয়ামী লীগের সুতরাং এই তাদের বাংলাদেশের ফ্যাসিবাদ, রাজনীতি করার আগে তাদের বিচার নিশ্চিত করতে হবে, তাদেরকে গণক্ষমা চাইতে হবে। একটা সিঙ্গেল আজকে এখানে বসে শুধুমাত্র আওয়ামী লীগ সাপোর্টার একজন বিশিষ্ট সম্মানিত সাংবাদিক, উনি আওয়ামী লীগের এই লোকগুলাকে যে অন্যায় করছে সেটা স্বীকার করতে পারলেন না। আজকে গণঅভ্যুত্থানের 1 বছর পরে পর্যন্ত আওয়ামী লীগের একটা লোক এইটুকু ক্ষমা চায় না, স্বীকার করে না যে আওয়ামী লীগ যা করছে এই 16 বছর, যে জুলুম, নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা চালাইছে, যে আয়নাঘর চালাইছে, এবং সর্বশেষ এই 24-এ যেই ব্লান্ট হত্যাকাণ্ড ঘটাইছে, সেই হত্যাকাণ্ড ঘটানোর একটা লজ্জাজনক ঘটনা আওয়ামী লীগের ইতিহাসে। এই লজ্জাজনক কোথা থেকে আওয়ামী লীগ মুক্তি চায়? এই ঘটনার পর না এবং আমি নতুন বন্দোবস্তের এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে আওয়ামী লীগের অফিসিয়াল স্টেটমেন্টে এই বিষয়গুলো আসে না কেন, জনাব সৈয়দ বদরুল হাসান? দাদা এটা তো আমি যেটা বলবো, এটা অবশ্যই আসা উচিত ছিল। আওয়ামী লীগ যে ভুল ত্রুটিগুলো করেছে, এটা তো আমি সবসময় বলে আসছি, আমার মতো যারা আছে সব বলে আওয়ামী আসছি। লীগের কোনো ভুল ত্রুটির দায়ভার আমরা নিতে দেখিনি।
অভ্যুত্থান সেটাই পরবর্তী আমিও তো সময়ে সেটাই এত হত্যাকাণ্ড না হয়েছে কোনো তানভীর দায়ভার না আমিও নিয়ে, আমি বরং আমি সেটাই ইউনূস সরকার এটা করেছে, ইউনূস সরকার এই অন্যায় আওয়ামী করেছে, লীগের তাদের সাজা আ- দিবে, তাদের শাস্তি হবে। খালি হচ্ছে আ- আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদেরকে সাজা দিবে, না সবকিছু না করবে। সেটা তো ঠিক না, কিন্তু সেটা ঠিক ওনাদের না। সময়ে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, ওনাদের যে সময়ে নির্যাতন হয়েছে, সেগুলোর কোনো দায় হ্যাঁ আওয়ামী লীগের কেউ তানভীর নিচ্ছে না। আমি আপনার সাথে একমত যে যেই সারা যে পৃথিবীর মানুষের সামনে আমি শেষ করে আবু দিই। সাইদকে গুলি করে হত্যা করেছে, আজকে অ্যাডভোকেট তার আইনজীবী বলছে এটা নাকি মাথায় বাড়ি তানভীর দিয়ে আমি একটু আচ্ছা, শেষ ওনাকে করি। করছে। উত্তর দিতে দিন, হ্যাঁ প্রশ্নগুলো শেখ না হাসিনা আর হয়েছে মরবে ওনাকে। না, যেটা হচ্ছে আল্লাহ খোদারও ভয় নাই। যেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে ভুলগুলি করেছে আমরা অতীতে বিভিন্ন ইতিহাসে বিভিন্ন দেশে এমনকি আমাদের বাংলাদেশে আহ, পাকিস্তানে দেখেছি যেই সরকারি অপরাধ করেছে, সরকারের লোকজন অপরাধ করেছে, তারা কিন্তু তাদের সেই মাসুল দিতে হয়েছে। আওয়ামী লীগের যেটা আমি বলবো, আওয়ামী লীগের যারা যেই দুর্নীতি করেছে, যারা এই এই যে লুটপাটের সাথে জড়িত, তাদের কিন্তু অবশ্যই বিচার করতে হবে। প্রথম কথা দল থেকে তাদেরকে আলাদা করতে হবে, তারপরে যে আইনগতভাবে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার করতে হবে, সেটা একটা না, একটা দিক। আওয়ামী লীগ তো স্বীকারই করছে না তাদের এই অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আচ্ছা হত্যাকাণ্ড স্বীকার ঘটেছে। তারা তো স্বীকার অনুতপ্তই না। অনুতপ্ত না হলে অনু আইডেন্টিফাই আপনি কিভাবে করবেন, কাদেরকে আপনি জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবেন? না অনুতপ্ত না হলে তো দলের অসুবিধা হবে তো, যেটা আমরা দেখছি গত এক বছরে দল কিছুই করতে পারেনি। এখনো কিন্তু তারা ওই আগের মতোই চিন্তা ভাবনা করছেন, কিন্তু না, ওইভাবে তো হবে আওয়ামী না। লীগের আপনি বলছেন করা উচিত ছিল, আপনি একটু সফটলি বলেন। আওয়ামী লীগের এই না না জায়গাগুলোতে তাদের করা উচিত ছিল, অনুশোচনা না করতে পারলে অনুশোচনা না হলে আপনি আওয়ামী আওয়ামী লীগকে কেন লীগের রাজনীতিতে ফেরাবেন? আওয়ামী লীগের ভিতরে একটা শুদ্ধ অভিযান চালানো দরকার, কিন্তু কে চালাবে সেটা আপনি দেখেন। এই যে আমি যেটা আলোচনা না, শুরুতে শুদ্ধ অভিযান কিভাবে চালাবে? আমরা আসুন দেখলাম যে আমি আমরা আমি আমি দেখলাম বলবো একজন সেনা কর্মকর্তার নেতৃত্বে গোপন বৈঠক হয়েছে বসুন্ধরাতে, সেখানে মেজর হুম, সাদিক সহ 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে আওয়ামী হুম। লীগের আহ, আহ, তো সেই অভিযোগটা ছাত্র সংগঠনগুলোকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তা এখন সেই কি আওয়ামী অভিযোগটা লীগ, জনাব সৈয়দ বদরুল হাসান আপনি প্রশ্নটি নিন, না এখন কি সেই তাহলে সেই আওয়ামী লীগ গুপ্ত হত্যার মাধ্যমে, সামরিক কুর মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়? না সেটা সেটা আওয়ামী লীগ জানে, কিন্তু যদি সেটা হয়ে থাকে, আপনি যেটা বললেন গোপন কি আলোচনা হয়েছে, সভা হয়েছে, যেটা করেছে, সেটা কিন্তু বিচার আইনি প্রক্রিয়ায় বিচার জনগণের সমক্ষে আনতে হবে এবং মেজর বিষয়গুলো। সাদিকের স্ত্রী এবং সুমাইরা জাফরিনকেও আজকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, কিন্তু কথা হলো সেই কি ঘটনা ঘটেছে, কেনগুলি ঘটেছে, এটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। এটা স্বচ্ছতা এনে প্রকাশ করা দরকার। আর যেটা ওই আওয়ামী লীগের কথা যদি বলি, হ্যাঁ, আমরা তো যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে, যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলে, বা যারা মনে করেন যে আওয়ামী লীগ খুব কোনো বিবেকবান মানুষ আর আওয়ামী লীগের পক্ষে কথা বলে না স্যার। কোনো বিবেকবান মানুষ যেহেতু আওয়ামী লীগ আর আওয়ামী আছে, লীগের পক্ষে কথা এবং বলে না। এই যাদের আওয়ামী বিবেক লীগকে নাই, মনুষ্যত্ব নাই, তারাই শুধু আওয়ামী লীগের পক্ষে কথা হ্যাঁ বলে ঠিক আছে এবং আওয়ামী লীগের মতো শুনলাম, আমি শেষ করবো। সন্ত্রাসী আচ্ছা, কর্মকাণ্ডকে সাপোর্ট হুমায়রা করে। নূর, হ্যাঁ হুমায়রা, আপনি কথা বলুন। ওনাকে জিজ্ঞেস করেছি আমি, আওয়ামী লীগ কি এখন সেনা কু ঘটিয়ে না সেটা গেরিলা না গেরিলা সেটাই মাধ্যমে কেন সরকার করবে? উৎখাত করতে চায় কিনা? সেটা কেন করবে? উৎখাত কেন করবে? একটা দল যদি গণতান্ত্রিক প্রক্রিয়া চায়, আমরা যদি দেশে গণতন্ত্র চাই, আমরা তো গণতান্ত্রিক প্রক্রিয়া গণতন্ত্র বলতে কোনো কিছু আওয়ামী লীগ চায় না, এটা গত 16 বছরে প্রমাণ করে দিছে। আপনি বললেই তো হবে না, তাই না? এটা আপনি না, প্রমাণ করেন। হ্যাঁ, আপনি রাজনৈতিক প্রমাণ দলের করেন গত অংশগ্রহণ 16 ছিল বছরে না। 3টা জনাব নির্বাচন সৈয়দ আওয়ামী লীগ বদরুল হাসান, গত সুষ্ঠুভাবে 16 হইতে দেয় বছরের নাই। রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না আপনি যে বলেই তো আপনি অভ্যুত্থান হয়েছে। আপনি হ্যাঁ বাংলাদেশের অতিষ্ঠ। গণতন্ত্রকে এই যে তানভীর ভালো কথা গণতন্ত্রকেও বলে। ন্যূনতম তানভীরের সম্মান কথা যদি আপনি শুনেন, করতেন, তাইলে আপনি তানভীর বলতেন না যে আমি বললে হবে না। তানভীর মানুষ তানভীর দেখছে 16 বছরে মানুষ ভোট দিতে পারে নাই। হ্যাঁ আমি তো সেটাই বলছি তো। তাহলে আপনি 2014 সালে বললেন যে এই নির্বাচন, গণতন্ত্রকে আওয়ামী লীগ সম্মান করলে 2000 এই 16 বছরে এই দামি ইলেকশন কেন দিল? আপনি বললেন যে আমি বললে হবে না। এবং বাংলাদেশের মানুষ তো দেখেছে। সেটা নিয়ে আচ্ছা, আপনার 2000 বক্তব্য কি? সৈয়দ বদরুল হাসান, আচ্ছা, আমি তানভীর অ্যাডভোকেট, ভাই, আমার মনে আপনার হয় আজকের প্রশ্নটি করছি, বক্তব্য এর চেয়ে বেশি দীর্ঘায়িত করার আমার একটু সুযোগ উত্তর নাই। দিতে দেন। আমি যদি জানতাম, আমি অত্যন্ত আমি দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি যে আমি বলছি, যদি উনি উত্তর মিনিমাম দেবেন। আমার আইডিয়া হুমায়রা, থাকতো এটা যে কোনো আমি কথা না। জনাব গণহত্যা সৈয়দ এটা বদরুল এবং হাসান, আলোচনা প্লিজ। গণতন্ত্র বিরোধী আলোচনা একটি সন্ত্রাসী হুমায়রা গোষ্ঠীর সহযোগীর সাথে আমি কথা বলতে হবে, আমি আসতাম না। আমাকে আচ্ছা, হ্যাঁ, আপনি সেটা মার্জনা আসবেন শুনুন। না করবেন। কেন? আপনি যতদিন আপনি না আপ- পর্যন্ত বাংলাদেশের আপনি বুকে সংসদে যাইতে হলে এই তো আপনাকে সন্ত্রাসী বিরোধী দলকে গোষ্ঠীর মোকাবেলা বিচার করতে হবে। নিশ্চিত হবে, আপনি আসবেন না কেন? যতদিন না আপনি পর্যন্ত এই আসবেন, সন্ত্রাসী আপনি সবাইকে মোকাবেলা করবেন, এটাই তো না রাজনীতির না সৌন্দর্য। না না যেই দিন
এবং এই আলোচনার আমি তো মধ্যে ওনাকে প্রশ্ন করেছি যে রাজনীতিতে আপনার আওয়ামী প্রশ্নের লীগের এই উত্তরটা গণহত্যার দিতে দেন। বিষয়ে আপনার বক্তব্য কি? উনি আচ্ছা, স্পষ্টভাবে আপনার বলেছেন বক্তব্য উনি এটা প্রশ্ন তো মানেন না। হয়েছে। এটা এটা জনাব এটা সৈয়দ বদরুল প্রমাণের না হাসান, না না, বিষয়। আমি সারা আমি পৃথিবী আমি দেখেছে, আমি 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 সারা সেটা পৃথিবী বলি। দেখেছে, সারা আমি আমি পৃথিবী দেখেছে, কিন্তু উনি আমি আমি কোথায় এখনো বলছি সেটা উনার আমি রিয়েলাইজেশনে নাই। কোথায় একটা বলেছি আমি বার জানি উনি না। সরি ফিল করেছেন, এটা না না বলেন না, নাই। সুতরাং আপনি আমাকে ক্ষমা ভুল করবেন। ব্যাখ্যা দিবেন না, এর চেয়ে বেশি আপনি ভুল ব্যাখ্যা এর দিবেন চেয়ে না। বেশি আমার এই আলোচনায় অংশ নেয়ার একটু বিনয়ের বিবেক, সাথে আমার একটু বিবেক আমাকে থামুন। অ্যালাও করে না। আচ্ছা, হুমায়রানুর একটু থামুন। আমি সৈয়দ কিছুক্ষণ বদরুল আগেও হাসান, যেই শহীদ গত পরিবারের সাথে কথা 16 বলে বছরে এসেছি, আমি সেই আপনার শহীদ সারাংশটি পরিবারের কাছে দিচ্ছি। যে আমি জবাব দিতে পারবো না আচ্ছা, যে যেই আওয়ামী লীগের হুম, নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে আমার যেই ভাই বোনের পরিবারকে, সেই ভাই বোনকে, তার পরিবারের কাছে আমি জবাব দিতে পারবো না যে ওকে। তাদের সাথে আমি বসে এক টেবিলে ওই যে একটু আগে ওই ঐক্যমত্য কমিশনে মতামত দিতে গিয়ে চা বিস্কুট খাইছি সেটার খোটা মারলেন, আজকে আমাকে একটু পরে না না কথা আসল বলবো আসল খোটা শুনতে হবে। আচ্ছা, ধন্যবাদ, আমাকে সৈয়দ ক্ষমা বদরুল করবেন, হাসান, গত আজকের জন্য 16 আপনাদের বছরে কাছে বিদায় নিতে চাচ্ছি। 16 বছরে রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না। কোন রাজনৈতিক দল ছাড়া নির্বাচনগুলো যে হয়েছে, আওয়ামী লীগ এককভাবে এসেছে এবং তাদের গৃহপালিত বিরোধী দল আপনার জাতীয় পার্টিকে নিয়ে সরকার গঠন করেছে। তাদের এই 16 বছরের বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল ছাড়া রাজনৈতিক অঙ্গন, গণতান্ত্রিক প্রক্রিয়া যে ব্যাহত হয়েছে, তো আগামী 16 বছর যদি এনসিপি এবং এখনকার বর্তমান রাজনৈতিক দলগুলো আগামী 16 বছর যদি আওয়ামী লীগের মতো এমন ফ্যাসিবাদ কায়েম করে, তাহলে গণতন্ত্রের পথ তৈরি হবে কেমন করে? আপনি 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 এইসব প্রেডিকশন কইরেন না, কারণ আমরা এই চব্বিশের উপরে দাঁড়ায় আমরা রাজনীতি করতে আসি নাই। আমরা প্রথমে সাধারণ একটা নাগরিক কমিটি করেছিলাম, যখন আমাদের ভয়েস ওয়াজ নট বিং হার্ড rightly because we don't have a political platform. Only then we have came to do the politics in Bangladesh and form the আপনি তো উই political হ্যাভ party, কেম, আপনি তো just এখনো so that আসেন নাই। আপনি তো এখনো আসেন নাই। আমি আপনি একটু একটা আগে বললেন যে পলিটিক্যাল আপনি পারমি সরকারের অংশ না। আমি জনাব হুমায়রা থামেন। আমি তো আপনি তো বলতেছি, এখনো সরকারের অংশ আমি না। জাতীয় আপনাকে নাগরিক নির্বাচন পার্টি করতে হিসেবে হবে। রাজনীতিতে লিসেন, আপনাকে অংশগ্রহণ করার, নির্বাচন করে জনগণের ম্যান্ডেট নিতে হবে। ইউ হ্যাভ নট টেকেন এনি ম্যান্ডেট ফ্রম দ্য পিপল। আপনি তো আমাকে কথা শেষ করতে দেন নাই। আপনি আমার তো বক্তব্য কথাই শেষ বলছেন। আমি তো করতে দেন বললাম নাই যে তো। 16 বছর বিরোধী দল ছিল না। আপনি কি তাহলে আপনি আরো 16 আগে বছর আমাকে লাগবে? বলছেন যে আমি 16 বলেন। বছর যদি ফ্যাসিজম কায়েম করি, আমি সেই শক্তি, যেই শক্তি বাংলাদেশে আর ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল যাতে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, সেই জন্য আমি আন্দোলন তা আপনি করতেছি। তো কোন সেই জন্য রাজনৈতিক বাংলাদেশের দলকে সরকার চাই। বিচার আর না আপনি করে আমাকে এইভাবে প্রশ্ন করেন, আপনি আমাকে এইভাবে কথা বলেন, আমি উত্তর দিলে উত্তরের মাঝখানে বলেন আমি এখনো রাজনৈতিক দলই না। আমি রাজনীতিটা করতে আসার প্রয়োজনই তো এই জন্য হইলো, যাতে আমি এখন রাজনীতির আপনি মাঠে তো থেকে নিবন্ধন এই পান নাই। ঘটনাগুলো প্রতিহত করতে পারি। আপনি এখনো ঠিকমতো নিবন্ধন পান নাই, নির্বাচনে জয়লাভ করেন নাই, পিপল আমাকে আপনাকে ম্যান্ডেট দেয় নাই। আপনার আমাকে পিপল অভ্যুত্থানে ম্যান্ডেট সেই অভ্যুত্থানের দিন আপনার কোনো দিয়েছে। ইশতিহার ছিল না। আপনার অভ্যুত্থানে কোনো ইশতিহার সেই ছিল দিন না। লিসেন, পিপল আমাদেরকে সেই দিন ম্যান্ডেট দিয়েছে, যেই দিন আমাদের এক এটা দফা ঘোষণার এটা সাথে সাথে এটা সারা আপনাদের, বাংলাদেশ রাস্তায় নেমে এসেছে। এর চেয়ে বেশি বড় আচ্ছা ম্যান্ডেট বাংলাদেশের মানুষের কাছে আমরা আমাদের আর অনুষ্ঠান শেষ করব। চাওয়ার নাই। তানভীর, ধন্যবাদ। নির্বাচন সংক্রান্ত আমার একটা প্রশ্ন হুমায়রার কাছে। আপনি শেষ করবেন 30 সেকেন্ডে প্লিজ। হ্যাঁ না, right. আমি আর কোনো প্রশ্নের উত্তর দিব না। না না আমাকে না, ক্ষমা করবেন। এই যে আপনাকে কারণ সমাপনী আমি বক্তব্য দিব। আপনি আমি সৈয়দ যেহেতু বদরুল হাসান, এখনো আপনি 30 রাজনৈতিক সেকেন্ডে শেষ দল করুন। হিসেবে নিবন্ধিত আমরা না, অনুষ্ঠানটা শেষ না না নির্বাচন না করি। বিষয়ে সেটা না আমার আর আসলে সেটা না। মতামত দেওয়ার না কিছু নাই। হুমায়রা, প্রশ্নটা সিম্পল, যে নির্বাচন তো হবে, আজ না হোক না, ফেব্রুয়ারি না, না হোক তানভীর একটা ভাই তো হবে। বললেন যে আমি এখনো রাজনৈতিক দলই না। আমি নির্বাচন নিয়ে কি না না মতামত দিব? সেটা আপনি মানুষ আমাকে ভালোবাসে। জনগণের আমি ম্যান্ডেট মানুষের পেতে ভালোবাসা হবে নিয়ে তো। এসে বাংলাদেশে এখানে ভোটের বসে আছি। মাধ্যমে এটাতেই যতক্ষণ আমি খুশি, আলহামদুলিল্লাহ। আচ্ছা যদি যখন জনগণের আমার ভোট নিয়ে ক্ষমতা প্রয়োজন যতক্ষণ হবে, পর্যন্ত আমার যখন আপনি আমি পার্লামেন্টে ক্ষমতা যাচ্ছেন কেন্দ্রিক না, রাজনীতি করতে আসি নাই তানভীর ভাই। যখন আমার জনগণের আচ্ছা ভোট। ক্ষমতায় তানভীর, অংশ আমি হইতে হবে, তখন তানভীর আমি আপনি সেটা নিয়ে আলাপ করব। আপনি একটু থামেন। আমি ধন্যবাদ। হুমায়রা ইয়াং পারসন, ওনাকে প্রশ্ন করি। নির্বাচন হবে এবং নির্বাচন যখন হয়, চলে গেছে। হুমায়রা বিদায় নিয়েছেন। আচ্ছা আমরা শেষ করবো। হ্যাঁ, জনাব সৈয়দ বদরুল হাসান। হুম, হুম। মানে এরকম, মানে এই যেটা বললেন, এইরকম শক্তি যদি হয় তাদের, এনসিপি যদি এই ধরনের নেতা নেত্রী নিয়ে আসে, তাহলে এদের ভবিষ্যৎ কিন্তু খুব একটা সুবিধাজনক না। এবং যেটা হবে, আমি যেটা বলি, আমাদের বাংলাদেশে যখনই নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে হবে, নির্বাচনে আনতে হবে। এবং বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি যে আমরা অনানুষ্ঠানিকভাবে, ইনফর্মালি, যেটা আমরা দেখেছি, বাংলাদেশে টু পার্টি সিস্টেম একটা গ্রো করেছে। সেটা হলো আওয়ামী লীগ এবং বিএনপি। এবং বাংলাদেশের ভবিষ্যৎ এই দুই দলের হাতেই যাবে, এরাই নির্ণয় করবে। আর এরা যারা আসে যায়, এই এনসিপি বলেন বা অন্য কিছু বলেন, জামাত যদি বলেন, এদের কিন্তু স্থান কিন্তু বাংলাদেশে হবে না। অতএব
আমাদেরকে ওই ওই লক্ষ্যে যেতে হবে। বিএনপির এখন উচিত হবে যে যেহেতু জামাত অনেক এগিয়ে গেছে, কিন্তু সূক্ষ্মভাবে এগিয়ে গেছে, বিএনপি পিছনে পড়ে গেছে। জামাত ছিল কোনো এক সময় বিএনপির জুনিয়র পার্টনার, এখন জামাত আলাদা হয়ে গেছে। বিএনপি পড়ে গেছে, একটু গ্যারাকলে পড়ে গেছে। বিএনপির উচিত হবে যে আওয়ামী লীগের সাথে, যদিও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এদের সাথে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং গণতন্ত্র যাতে পুনরায় ফিরে আসে। এই এবং নতুন যে ঘোষণাপত্র এসেছে সেখানে বিএনপি সংস্কার এবং বিচারের বিষয়টি এগ্রি করেছে। তো যখনই আপনি বিচারের বিষয়টি সম্মত হবেন এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে, তো সেক্ষেত্রে তো আওয়ামী লীগের নির্বাচনে আসবার বিষয়টি নিশ্চয়ই বিএনপি সায় দেবে না। বিএনপি যদি সায় না দেয়, ধরেন যে নির্বাচন হলো, বিএনপি নির্বাচনে থাকলো, অন্য দল থাকলো, আওয়ামী লীগ নাই, কিন্তু সেখানে যে শতকরা 35 থেকে 40% ভোটার তো আওয়ামী লীগের, হয়তো এতদিনে আরো বেড়ে গেছে, না বাড়লেও এই অঙ্ক তো আওয়ামী লীগের সময় 16 বছরেও ছিল, শতকরা 30-35% তো বিএনপির ভোট ছিল। আপনি তো সেই ভোটকে ইগনোর করেছেন। হ্যাঁ, ইগনোর তো করা হয়েছে। আমি তো চেষ্টা করি, তো তাহলে 16 বছর যদি আপনি বিএনপির ভোটকে ইগনোর করেন, তো আগামী 16 বছর আওয়ামী লীগের ভোটকে ইগনোর করলে সমস্যা কোথায়? এখন আওয়ামী লীগ যে ভুল করেছে, বিএনপি সেই ভুল করতে যাবে নাকি আবার? কেন করবে? হ্যাঁ, আপনি ভুল করে আমাকে বলছেন বিএনপি কে বলছেন যে বিএনপি কেন ভুল করবে? তো আপনি ভুল করে তো রাস্তাটা তৈরি করে দিয়েছেন বিএনপি কে। কিন্তু আমি যদি ভুল করে থাকি, আমি যেভাবে ভুল পথ দেখিয়েছি, সেই ভুলটা যে আওয়ামী লীগের কথা বলছি, সেই ভুলটার মাসুলটা তো তারা দিচ্ছে, গত 1 বছরে দিয়ে আসছে। তো সেই ভুল কি আবার বিএনপি করবে? সেইটা আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দলের অনুভব করার পরিস্থিতি তৈরি হয়নি কেন? এবং এখনো আমরা দেখছি যে আওয়ামী লীগের মধ্যে ফিরে আসার রাজনীতিতে আমরা দেখছি যে সেনাবাহিনীকে দিয়ে কু করার চেষ্টা হচ্ছে, গেরিলা হামলার চেষ্টা করা হচ্ছে, এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। এবং আলতাওয়ালি পার্কে একজন সাবেক মন্ত্রীও আমরা দেখেছি, তিনি বলছেন যে 10,000 লোক জনসমাগম করে একটি সমাবেশের কথা বলা হচ্ছে। ওইগুলি আমরা ফেসবুকে সবসময় দেখেছি, এটা হচ্ছে ওইটা হচ্ছে, কথা সেটা না। কথা হচ্ছে দেশটা যাতে একটু গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে এগিয়ে দেয়। এবং আমি যেটা বলি, গণতন্ত্র তো নির্বাচন হবে, নির্বাচিত সরকার গঠিত হবে, কিন্তু এই 12 মাসে যে ইতিহাসের যে ক্ষতিটা হয়ে গেছে বাংলাদেশ ঐতিহ্য, একদম বাংলাদেশটাকে হলোড আউট যেটা বলে, এখন বাংলাদেশে খালি খোলসটা রয়ে গেছে, শুধু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামটা আছে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশটা আছে, বাকি কি আছে আপনি বলেন? এই 12 মাসে কোথায় গেল এগুলি? আমাদের এগুলি উদ্ধার করতে হবে না? এবং আমি উদ্ধার করবো কিভাবে? জনগণকে একসাথে নিয়ে। যে নেতৃত্ব, যেমন নেতৃত্ব বঙ্গবন্ধু মুজিবনগর সরকার দিয়েছেন, কিন্তু সেরকম নেতৃত্ব কোথায়? সেটা একটা দুঃখের বিষয় যে বঙ্গবন্ধু সেকেন্ড টিয়ার অফ লিডারশিপ তৈরি করে গিয়েছিলেন। আওয়ামী লীগের কি সেই সেকেন্ড টিয়ার অফ লিডারশিপ এখন আছে? নাই তো, কাউকে তো দেখছি না। আর যদি থাকতো এতদিনে অনেক কিছু ঘটে যেত। তারা কলকাতায় গিয়েছেন, মন্ত্রী এমপি কলকাতায় আছেন, ইউকেতে আছেন, হয়তো আমেরিকাতে ক্যানাডাতে আছেন, কিন্তু সেটা এখন যেই সংগ্রাম, যে প্রতিরোধ গড়ে তুলতে হবে দেশের ভিতর থেকে। আর দেশের ভিতরে আমাদের আরো ভালো ভালো লোক আছে না? আমাদের কাদের সিদ্দিকী আছেন, সেলিনা হায়াত আইভি আছেন, সাবের হোসেন চৌধুরী আছেন, এরকম আসম আব্দুর রব আছেন। এরা তো রয়ে গেছে, মুক্তিযুদ্ধের পক্ষের লোক, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এরা যদি একটা ভূমিকা, আসম আব্দুর রব নিজের একটি রাজনৈতিক দলকে তিনি জাসদ রব নামে সেটি নেতৃত্ব দিচ্ছেন, তো তিনি কেন আবার আওয়ামী লীগে ফিরে আসবেন? আওয়ামী লীগে ফিরে আসবেন না, না না না, আমি সেটা বলছি, আওয়ামী লীগে ফিরে আসবেন না। তিনি 1971-এর মুক্তিযুদ্ধের চেতনাটা কিভাবে ফিরিয়ে আনা যায় ওই কাজটা করবেন। সেই কাজটা উনি করবেন, গত 16 বছরের মনে হয় নাই যে সেলিনা হায়াত আইভির কথা বলেছেন। সেলিনা হায়াত আইভিকে তো আওয়ামী লীগ নমিনেশনই দেয় নাই। গত 16 বছর মনে হয় নাই। সৈয়দ বদরুল হাসান, আপনি শুনেন, আমার কথা শুনেন না, আপনাকে শুনতে হবে। সেলিনা হায়াত আইভিকে আওয়ামী লীগ নমিনেশন দেয় নাই, তিনি স্বতন্ত্র নির্বাচন করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে। শামীম ওসমানের বিরুদ্ধে জয়লাভ করার পর আওয়ামী লীগ তাকে আওয়ামী লীগ বলে স্বীকার করেছে। এর আগে তো আওয়ামী লীগ তাকে নমিনেশনই দেয় নাই। আপনি এখন তাহলে কেন সেলিনা হায়াত আইভিকে আওয়ামী লীগের নেতৃত্ব নিতে বলছেন? হ্যাঁ, এখন যদি যে অবস্থা দেখছি আওয়ামী লীগের, ওদিকে যেতেই হবে। তাদের তো নেতা নাই, নেতৃবৃন্দ নাই, তো যেতে হবে না ওদিকে। তাহলে আওয়ামী লীগ এতদিন ভুল মানুষকে রাজনীতিতে নিয়ে এসেছে, সেটাই তো দুঃখ আমাদের। ভুল মানুষকে রাজনীতি
হাইব্রিড পলিটিশিয়ান নিয়ে এসছে। আচ্ছা, এই আওয়ামী লীগ যেটার কথা বলছি, এই আওয়ামী লীগের সাথে আপনি অতীতের আওয়ামী লীগের সাথে তুলনা করেন কেন? বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর তাজউদ্দিনের আওয়ামী লীগ এই আওয়ামী লীগ না, সেটা আমাদের স্বীকার করতে হবে। যে ভুলগুলি করেছে, যেই একটা একটা সরকার ছিল 16 বছরে, হঠাৎ করে একটা দিন সকালে একদম তাসের ঘরের মতো পড়ে গেল। কেন পড়ে গেল? হ্যাঁ, বঙ্গবন্ধু সরকার পড়ে গেল, কু হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, এখানেও ষড়যন্ত্র হয়েছে, গভীর ষড়যন্ত্র হয়েছে, তো সেটা আমরা ভালো করে জানি। কিন্তু ষড়যন্ত্রের পরেও, পতনের পরেও তারা কিছু করতে পারছে না কেন? এটা তো আওয়ামী লীগকে, আওয়ামী লীগের জিজ্ঞাসা করতে হবে। আর আমরা যারা দেখছি, যারা আমরা মুক্তিযুদ্ধের চেতনায় 1971 কথা মনে মনে রাখি, বঙ্গবন্ধুর ভূমিকা, মুজিবনগর সরকারের ভূমিকা, 30 লক্ষ শহীদের ভূমিকা, তার প্রাণ দিয়েছে, আমাদের মনে আছে। তো সেটা আমাদের একটা দুঃখ হয় না? যেই দল দেশটাকে স্বাধীন করলো, মুক্ত করলো, সেই দলের আজকে এই অবস্থা কেন হবে? তো নিশ্চয়ই সেটি ভিন্ন প্রসঙ্গ। আওয়ামী লীগের নেতৃস্থানীয় পর্যায়ের কেউ যদি আমাদের অনুষ্ঠানে আসেন, নিশ্চয়ই আমরা এই প্রসঙ্গগুলো হ্যাঁ, তাদের তুলবেন। কাছে জানতে চাইবো। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ সৈয়দ বদিউল হাসান আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঠিক।